বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালের উদ্যোগ এবার নিজের অফিসে বিশেষ শিবিরে সিএএ এর জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা। ইতিমধ্যেই সিএএ এর জন্য অনলাইনে আবেদন করেছেন সাধারণ মানুষ বলে জানা যাচ্ছে। নিজের অফিসে এবার বিশেষ শিবিরে সিএএ এর জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করেছেন তিনি। বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালের উদ্যোগেই কিন্তু এবার সিএএ এর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার খবর সামনে আসছে। আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ সিএ নিয়ে ইতিমধ্যেই অতীতে দেখা গিয়েছে এই রাজ্য সহ দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্তে একটা বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। সিএ কিভাবে সেটা লাগু হতে পারে, কারা এই নাগরিকত্ব আইনের আওতায় আসতে পারেন, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। খুব উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক অতীতে 2024 সালের মার্চ মাস, সম্ভবত 10ই অথবা 11ই মার্চ এরকম একটি সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করা হয় এবং সেখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হচ্ছে এমনটাই ঘোষণা করা হয়। এবং তারপরে আরও প্রশ্ন উঠতে শুরু করে যে কারা এই নাগরিকত্ব আইনের আওতায় পড়বেন, কাদের উপরে এই নাগরিকত্ব আইন লাগু হতে পারে। দেখো, একই দিকে যখন এইরকম বিতর্ক চলছে বা এখনও সেই বিতর্কের আঁচ রয়েছে, তারই মধ্যে এসআইআর একটা আবহ রয়েছে বিহারে। সেই আবহের মধ্যেই এবার পশ্চিমবাংলাতে একটা অন্য ছবি দেখা গেল। বনগাঁ, উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায় দেখা যাচ্ছে যে বিজেপির পঞ্চায়েতের বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি তিনি একটা ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। কি উদ্যোগ নিয়েছেন? তার নিজের অফিসে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপের ব্যবস্থা করছেন এবং সেখানে প্রচুর সাধারণ মানুষ যারা 1986 সালে, কেউ 2003 সালে বাংলাদেশ থেকে এই রাজ্যে এসেছেন, তারা নাকি সেখানে ভিড় জমাচ্ছেন, অন্তত তারা তেমনটাই দাবি করেছেন। কিন্তু এই ঘটনার কথা বা এই শিবিরের কথা, এই ক্যাম্পের কথা যখন সামনে আসছে, তখন কিন্তু শাসক দল এই বিষয়টিকে ছেড়ে দিতে নারাজ। তার কারণ ইতিমধ্যেই যে প্রশ্নগুলো উঠতে শুরু করেছে যে একজন রাজনৈতিক নেতা তিনি কিভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কেন্দ্রীয় সরকারের লাগু করা একটি আইন, সরকারি বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে একজন রাজনৈতিক দলের নেতা বা একজন রাজনৈতিক দলের কর্মী কিভাবে এই শিবিরের আয়োজন করতে পারেন ব্যক্তিগত উদ্যোগে। বিশেষ শিবির কোথায়? তার নিজেরই অফিসে। এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। তার কারণ তার কি কোনো এখতিয়ার আছে, কোনো গাইডলাইন কি রয়েছে, কোনো নিয়ম কি রয়েছে, বা কোনো ডুজ আর ডোন্টসের তালিকা রয়েছে যে কোনগুলি করা যেতে পারে না বা কোনগুলি করা যেতে পারে না, সেই বিষয়ে কি কোনো সুস্পষ্ট ধারণা রয়েছে? এই প্রশ্নই কিন্তু স্বাভাবিকভাবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির যিনি রয়েছেন বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি, তার অফিসে বসে সিএ এর কার্যকলাপ চলছে। সরকারি অফিসে বসে এরকম কার্যকলাপ কি করা যায়? আপনার কি প্রতিক্রিয়া? প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এ রাজ্যের বুকে সিএ এনআরসির মতো কালা কানুন কোনোভাবেই লাগু করা যাবে না, আর সরকারকে বাইপাস করে এই আইন কার্যকর করা যায় না। তাই বিজেপির নেতা যেটা করছেন সেটা সস্তা স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। উল্টে বরং যেটা হবে, এই সিএ তে যাদের অনলাইনে আবেদন করছেন তারা নিজেরা স্বীকার করে নিচ্ছেন যে তারা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী। মানে এরপরে এদের নাম দেখবেন এই বিজেপি নেতারাই ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেবে এবং এরপরে এদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য ব্যবস্থা করবে। যদিও মমতা ব্যানার্জি থাকতে এই রাজ্যের বুকে ডিটেনশন ক্যাম্প পাবে না, কিন্তু বিজেপির যা মতিগতি, বাইরের রাজ্যে যদি এরা কোনোদিন ঘুরতেও যায়, হয়তো দেখা গেল এরা কোনোদিন পুরীতে ঘুরতে গেল বা হিমাচল প্রদেশে ঘুরতে গেল, সেখানকার পুলিশ তাদেরকে অ্যারেস্ট করবে এবং অ্যারেস্ট করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কারণ এরা নিজেরাই ঘোষণা করছে যে এরা আসলে বাংলাদেশি নাগরিক। আমরা বারবার করে 10.5 কোটি বাঙালিকে বলছি, যারা এই রাজ্যের মানুষ, যারা এখানে থাকেন, এই ভাষায় কথা বলেন, যারা এই বাংলায় বাঁচেন, যারা এই বাংলাকে ভালোবাসেন, যাদের ভোটার কার্ড, আধার কার্ড সহ ডকুমেন্ট সব রয়েছে, তারা নিশ্চিন্তে থাকুন। এ রাজ্যের বুকে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ততদিন সিএ এনআরসির মতো দমনমূলক কালা আইন পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবেই ইমপ্লিমেন্ট করতে দেবে না। তাই বিজেপির নেতা যেটি করেছেন সেটি গর্হিত অপরাধ এবং একটা স্ট্রাকচারের মধ্যে থেকে এই কাজ সম্পূর্ণভাবে অনৈতিক এবং ইল্লিগাল। অনেক ধন্যবাদ অরূপদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরিত্র, তুমি যেমনটা বলছিলে, বিষয়টা সেখানেই বিতর্কের দানা বেঁধেছে। তার কারণ একজন বিজেপির নেতা তার ব্যক্তিগত পরিসর, তার ব্যক্তিগত অফিস, সাইবার ক্যাফে, যে কোনো কিছুই হতে পারে, সেখানে তিনি গিয়ে
সাধারণ মানুষকে নিয়ে আসছেন এবং সেখানে একটি কম্পিউটারের মাধ্যমে তিনি এই অনলাইনের আবেদন করছেন। কিন্তু প্রশ্নটা সেখানে যে এরকম কি কোনো নিয়ম আছে যে কোনো ব্যক্তি তার ব্যক্তিগত উদ্যোগে এরকম শিবির করবেন, সেখানে মানুষজন আসবেন, তারা ফর্ম ফিল আপ করবেন এবং সিএএ এর মতো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নিয়ে রীতিমতো দেশ জুড়ে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল, একাধিক জায়গায় অশান্তি গণ্ডগোলের মতো খবর এসেছিল, সেই রকম একটা ইস্যুতে একজন রাজনৈতিক দলের কর্মী এটা কি করতে পারেন? এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। খুব উল্লেখ্যভাবে 2024 সালের মার্চ মাসের যখন এই সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়ার কথা ঘোষণা করা হয়, সেই সময়ে এই পশ্চিমবাংলার যেগুলি সীমান্তবর্তী জায়গা যেমন বাগদা রয়েছে, বনগাঁ রয়েছে, ঠাকুরনগর রয়েছে, এই সমস্ত এলাকাতে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা ভয় ভীতির সঞ্চার হয়েছিল। তারা সেই সময় কার্যত কি করবেন কি করবেন না সেই ভেবে আকুল হয়েছিলেন এবং তখনও দেখা গিয়েছিল যে একজন বিজেপির নেতা, তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী, মতুয়া মহাসংঘের তিনি একটা মুখ, শান্তনু ঠাকুর, তিনি কি করেছিলেন তখন তার অফিসে অর্থাৎ মতুয়া সংঘের যে অফিস রয়েছে, শান্তনু ঠাকুরের যে ব্যক্তিগত অফিস, সেই অফিস থেকে মতুয়া কার্ড ইস্যু করেছিলেন, যে কার্ডের মাধ্যমে নাকি অন্য কোথাও গিয়ে এই এনআরসি বা সিএ সংক্রান্ত কোনো সমস্যা হবে না বলে তিনি তখন সেই মুহূর্তে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ঘটনাচক্রে যে খবর সামনে আসে তার কিছু সময় পরে যে মহারাষ্ট্রে 4 জন এই বনগাঁ বা ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা, তারা মহারাষ্ট্র গিয়েছিলেন কোনো কাজে, সেখানে তারা ওই মতুয়াদের ইস্যু করা কার্ড অর্থাৎ শান্তনু ঠাকুরের ইস্যু করা কার্ড দেখাতে তাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এনআরসি সিএ নিয়ে যে একাধিকবার বিতর্কের জন্ম হয়েছে, একাধিক প্রশ্ন উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রশ্নটাই যে একজন বিজেপির বিরোধী দলনেতা পঞ্চায়েত সমিতির, তিনি কি কোনোভাবে এই বিষয়টি করতে পারেন? এটা কি আইনে রয়েছে, এটা কি নিয়মে রয়েছে, নাকি নিয়ম বহির্ভূত কাজ করে যাচ্ছেন এই সৌরভ গোয়ালি নামে বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েতের বিরোধী দলনেতা? কার্যত নিজের উদ্যোগে ক্ষমতার গাজোয়ারি করছেন কি তিনি? এই প্রশ্ন এবার উঠছে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ বাগদা ব্লকের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি সে নিজের উদ্যোগেই কিন্তু নিজের অফিসে বিশেষ শিবিরে এবার সিএ এর জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই সিএ এর জন্য অনলাইনে আবেদন করছেন সাধারণ মানুষ, শুরুও করে দিয়েছেন। কিন্তু নিজের উদ্যোগে নিজের অফিসে বসে এরকম কাজ কি করতে পারেন তিনি? প্রশ্ন দেখা দিচ্ছে কিন্তু এই নিয়ে। এ বিষয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদেরকে। আমি এখানে সিএর জন্য ফর্ম অ্যাপ্লাই করছি, অনলাইন অ্যাপ্লাই করছি। এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ, যে কাগজ আছে আমাদের ধর্মীয় সার্টিফিকেট আছে। পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি ক্যাম্প করেছি। এখানে বহুত লোক আছে, লাইন লোক আছে। আমি 93তে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে খবর আমরা সামনে আনছি যে বাগদা ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি সে কিন্তু তার নিজের উদ্যোগে এবার নিজের অফিসেই বিশেষ শিবির অর্থাৎ সিএ এর বিশেষ শিবিরের যে আয়োজন করেছে, অনলাইনে আবেদনের ব্যবস্থাও শুরু করেছেন তার নিজের উদ্যোগেই নিজের অফিসে। ইতিমধ্যেই সিএ এর জন্য অনলাইনে আবেদনও করছেন সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে এরকম কাজ নিজের অফিসে বসে কি করতে পারেন কেউ? এবং তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে কিন্তু জোর চর্চা। ওটা বাইট নেবে, মমতা বাইট না বলছে ওই তখন